বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুর ক্ষমতার মসনদে বিজয়, শপথ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। উষ্ণ অভিনন্দন জানালেন মোদি। শপথ নিয়ে থালাপতি বিজয়ের অ্যাকশন শুরু, দিলেন এক ঝাঁক দিক নির্দেশনা, মাদক নির্মূলে যুদ্ধ ঘোষণা। ফের আলোচনায় শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার পুরনো ভিডিও, রাজনৈতিক অঙ্গন জুড়ে তোলপাড়, বিজেপির অস্ত্র বুমেরাং হয়ে আঘাত এনেছে, মন্তব্য বিশ্লেষকদের। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেত্রীও হতে পারলেন না মমতা ব্যানার্জি, দেখা যাবে নতুন মুখ শোভনদেব চট্টোপাধ্যায়কে, নেতৃত্ব দেবেন ৮০ বিধায়ককে। হের হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা চরমে, বাহরাইনকে ইরানের কঠোর বার্তা, চিরতরে এই জলপথ বন্ধের হুঁশিয়ারি। তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয় ফিল্মি দুনিয়ায় পরিচিত থালাপাতি বিজয় হিসেবে চলচ্চিত্র জগতে সফলতার চরম শিখরে ওঠার পর নাম লিখান রাজনীতিতে। প্রথমবারের মতো অংশ নেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে, সেখানেও আসে সফলতা। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই ১০৮ আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় তার দল তামিলাগা ভেট্টি কাজগাম টিভিকে। এরপর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে নানা নাটকীয়তা। অবশেষে ভোটের ফলাফল ঘোষণার পঞ্চম দিনের মাথায় এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, বসলেন তামিলনাড়ুর ক্ষমতার মসনদে। জনপ্রিয় এই অভিনেতার জীবন যেন কোনো সিনেমার দৃশ্য, চিরচেনা সেই কাহিনীরই পরবর্তী অধ্যায়। ২০০৯ সালে তার ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কালিয়াক্কাম সংগঠনের পতাকা তলে নিয়ে আসার মাধ্যমে তার এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতির শুরু হয়েছিল। শুরুতে এটি সমাজসেবামূলক কাজ করলেও তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, যা এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে। রাজনীতির প্রতি নিজের একাগ্রতা প্রমাণ করতে প্রায় ৭০টি চলচ্চিত্রে অভিনয়ের পর সিনেমার রঙিন জগৎ ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ২ বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি ভারতীয় রাজনীতিতে নতুন এক চমক সৃষ্টি করেছেন। গত মাসে বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে বিজয়ের দল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে গত ৪ দিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। তবে অপেক্ষা যেন ফুরাচ্ছিল না। এর মধ্যে নানা নাটকীয়তা, দর কষাকষি, সবকিছুই যেন রূপালী পর্দার সিনেমার মতোই কেটে গেল কয়েকদিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপাতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই কংগ্রেস, বিসিকে, সিপিআই, সিপিআইএম, আইইউএমএল এর মতো কয়েকটি দল মিলে প্রথমবারের মতো জোট সরকার গঠন করেছে। আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি একমাত্র ক্ষমতার কেন্দ্র হব। তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ ১০ লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে। সরকারি কোষাগার প্রায় খালি করে ফেলা হয়েছে এবং অসহনীয় বোঝা রেখে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরই প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে। সব কিছু মূল্যায়নের পর আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করব। আমি স্বচ্ছ সরকার পরিচালনা করতে চাই, জনগণকে প্রকৃত অবস্থা জানাতে চাই এবং সেখান থেকেই এগোতে চাই। সেটাই হবে আমার প্রথম দায়িত্ব। আজ আপনারাই সেই কারণ যার জন্য আমি বলতে পারছি আমি শ্রী জোসেফ বিজয়। আমি কোনো ত্রাণকর্তা নই, আমি একজন সাধারণ মানুষ যিনি সাধারণ জীবনযাপন করেন। আমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করব না। যা সম্ভব শুধু সেটাই করব। অনেকেই ভাবতে পারেন অসম্ভব মনে হওয়া কাজ আদৌ সম্ভব কিনা, কিন্তু কোটি কোটি মানুষ যখন আমার পাশে দাঁড়ায় তখন আমি বিশ্বাস করি সব কিছুই সম্ভব। সে আত্মবিশ্বাস আমার আছে। একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে যিনি সিনেমায় সফল হতে কঠোর সংগ্রাম করেছেন, আমি দারিদ্র আর ক্ষুধার অর্থ খুব ভালোভাবেই জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি, আমি আপনাদের পরিবারেরই একজন। আপনারাও আমাকে সেভাবে দেখছেন বলেই সিনেমায় এত বড় জায়গা দিয়েছেন। সবকিছু ছেড়ে আমি রাজনীতিতে এসেছি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার ঋণ শোধ করতে, আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন।
আজ থেকে ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু হলো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত 2016 সালের ওই ভিডিওটি একসময় বিজেপি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরে ফিরে এসেছে। পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা, যা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধকে উস্কে দিয়েছে। ঘটনাটি 2016 সালের, যখন নারদা স্ট্রিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় সহ শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে অর্থের লেনদেন করছেন। সেই সময় এই ভিডিওটিকে প্রধান হাতিয়ার বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় বিজেপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেল থেকে এই বিতর্কিত ভিডিওটি সরিয়ে ফেলে। তবুও বিভিন্ন অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে ভিডিওটি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক আধিপত্যে অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এই বড় পরিবর্তনের পর নতুন বাস্তবতায় বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। আর সেই নতুন অধ্যায়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের প্রবীণ নেতা ও বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দিন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শপথের পরপরই রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বিধানসভার বিরোধী দলের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক জল্পনা। অবশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতেই সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায় অতীতে রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের আসন ছেড়ে দিয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে তৃণমূল বড় ধাক্কা খেল বালিগঞ্জ আসন থেকে জয় তুলে নেন শোভনদেব। তার কাঁধেই এখন বিধানসভা দলে 80 জন বিধায়কের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে। একই সঙ্গে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলে চিফ হুইপ করা হয়েছে কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরহান হামিদকে। পাশাপাশি উপবিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌরঙ্গীর বিধায়ক ও অভিনেতা নয়না বন্দ্যোপাধ্যায় এবং ধনেখালি বিধায়ক অসীমা পাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন বিরোধী কৌশল সাজাতে চাইছে তৃণমূল। ক্ষমতা হারলেও রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখার বার্তা দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও উত্তপ্ত নির্বাচনী লড়াই শেষে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবেও শপথ নেন বিজেপির একাধিক নেতা, যার মধ্যে অগ্নিমিত্রা পাল ছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ নেওয়ার পর বার্তা সংস্থা IANSK কে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি সরকার গঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত হওয়া থেকে রক্ষা করা গেছে। তিনি দাবি করেন, গত কয়েক বছরে বিজেপি কর্মীরা রাজনৈতিক হামলা, মামলা, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমাদের সরকার হয়েছে। অগ্নিমিত্রা পাল আরো বলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তার অভিযোগ, তুষ্টিকরণের রাজনীতির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি ও পরিচয় বদলে ফেলার চেষ্টা চলছিল। বিজেপির বিজয় সেই প্রবণতাকে থামিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে তৃণমূল কংগ্রেস এসব বক্তব্যকে রাজনৈতিক প্রচারণা হিসেবে আখ্যা দিয়েছেন। দলটির নেতাদের দাবি, বিজেপি বিভাজনের রাজনীতি উস্কে দিয়ে রাজ্যে ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। হরমুজ প্রণালী যেন আবারও মধ্যপ্রাচ্যে অস্থির ভূ রাজনীতি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের মধ্যে। তেহরানের সাম্প্রতিক হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের আশঙ্কাকে আরো উস্কে দিয়েছে। ইরান এবার সরাসরি সতর্ক করেছে, প্রয়োজন হলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। দেশটির সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়া বাহরাইনের মতো দেশগুলোকে এই ভয়াবহ পরিণতি বিবেচনায় করতে হবে।
মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে জাতিসংঘে ইরান বিরোধী একটি খসড়া প্রস্তাব ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত এপ্রিলে একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর নতুন অবরোধের ঘোষণা দেওয়ায় পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ইতিমধ্যেই তার শত্রু ও মিত্র দেশগুলোর জন্য এই জলপথ বন্ধ করে রেখেছে। ইরানের দাবি ওয়াশিংটনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে। তাই হরমুজ প্রণালীতে নতুন আইনি শাসন চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সংসদ। প্রস্তাবিত আইনে ইসরায়েলি মালিকানাধীন জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ শত্রু ভাবাপন্ন দেশের জাহাজের বিরুদ্ধেও কঠোর বিধিনিষেধের কথা বলা হয়েছে। এছাড়াও এই জলপথ দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে নির্দিষ্ট টোল দিতে হবে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্কিন চাপ মোকাবেলায় ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় সংকট হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অঞ্চলটি আরো ভয়াবহ সংঘাতের দিকে এগোতে পারে বলে শঙ্কা দেখা দিচ্ছে। সম্পর্কে প্রতিবেশী অথচ আচরণ সাপে নেউলের মতো। পান থেকে চুন খসলে রক্ষা নেই, দামামা বাজতে শুরু করে যুদ্ধের। ভারত পাকিস্তান সম্পর্কটা এমনই। গত বছরও যুদ্ধে জড়িয়েছিল দুদেশ। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ বেসামরিক মানুষকে হত্যার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় ভারত। ৪ দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের ১ বছর পর কতটা বদলেছে পরিস্থিতি? নাকি গোপনে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুদেশ? চলুন জেনে আসা যাক দুদেশের বর্তমান পরিস্থিতি ও সামরিক কার্যক্রম। যুদ্ধের বছর পূর্তি ঘিরে মাসব্যাপী নানা আয়োজন করেছে পাকিস্তান। ব্যানার ও পোস্টারে সামরিক নেতৃত্বের ছবিতে ছেয়ে ফেলেছে প্রধান শহর। সরকারের দাবি, এই সামরিক নেতারাই রক্ষা করেছেন দেশকে। ৪ দিনের আকাশ যুদ্ধে এনে দিয়েছেন জয়। একই দাবিতে বিজয় উদযাপন করছে ভারতও। গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুর অভিযান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ১ বছর আগে আমাদের সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, নিখুঁত পরিকল্পনা ও দৃঢ়তার পরিচয় দিয়েছিল। সন্ত্রাসবাদ এবং এর পৃষ্ঠপোষকদের ধ্বংস করার সংকল্পে আমরা এখনো অটল। অর্থাৎ নিজের বিবৃতিতেই ফের যুদ্ধে জড়ানোর আভাস দিয়েছেন মোদী। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় এয়ার মার্শাল আওয়াধেশ কুমার ভারতীর দাবি, পাকিস্তানের ১৩টি বিমান ও ১১টি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর দাবি, ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল তারা। আর পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর ভাষ্য, পাকিস্তান তার নিজেদের তুলনায় ৫ গুণ বড় শত্রুকে পরাজিত করেছে সামরিক শক্তির মাত্র ১০% ব্যবহার করে। আমরা এখনো প্রস্তুত, কেউ পরীক্ষা নিতে চাইলে স্বাগত। যদিও সামরিক বিশ্লেষকদের ভাষ্য, এই জয়ের দাবির আড়ালে বড় প্রশ্ন রয়ে গেছে। দুই দেশ আসলে যুদ্ধ থেকে কি শিক্ষা নিয়েছে? নিজেদের সাফল্য ও দুর্বলতাগুলো তারা কতটা বুঝতে পেরেছে? কেননা বাস্তবিক অর্থে ৪ দিনের এই সংঘাত শেষে কোনো পক্ষই পুরোপুরি বিজয়ী হয়নি, বরং দুই দেশই কিছু সাফল্য এবং কিছু বড় দুর্বলতার মুখোমুখি হয়েছে। পাকিস্তান দাবি করেছে, যুদ্ধের প্রথম রাতে চীনা প্রযুক্তির J-10C যুদ্ধবিমান দিয়ে তারা ভারতীয় একাধিক যুদ্ধবিমান এমনকি রাফাল জেটও ভূপাতিত করেছে। তাদের এই দাবি আরও জোরালো হয় গত বছর সিঙ্গাপুরে ভারতের দ্বিতীয় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান যুদ্ধের প্রথম দিনে ভারত কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলে। পরবর্তীতে তাদের এয়ার মার্শাল আওয়াধেশ কুমার ভারতীয় স্বীকার করেন, যুদ্ধে ক্ষতি হওয়া স্বাভাবিক। তাছাড়া এই যুদ্ধের পর কূটনৈতিকভাবেও সুবিধা পেয়েছে ইসলামাবাদ। যুদ্ধবিরতির কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে ইসলামাবাদের, যা কাজে লাগিয়ে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধেও মধ্যস্থতা করছে পাকিস্তান। ভারতের দাবি, তাদের ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, যার মধ্যে রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি ও সিন্দুর ভোলারি ঘাঁটিও ছিল। এছাড়া ইসরায়েলি ড্রোন ব্যবহার করে করাচি ও লাহোর পর্যন্ত নজরদারি চালিয়েছে ভারত, যা তাদের বড় সাফল্য। এর বাইরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, যা দীর্ঘমেয়াদে সামরিক সংঘাতের বাইরেও প্রভাব ফেলতে পারে। যদিও বিশ্লেষকরা বলছেন,
দুপক্ষই তথ্যযুদ্ধ চালিয়েছে, যেখানে কিছু বর্ণনায় সত্যতা থাকলেও পুরো সত্য তুলে ধরছে না কেউই, যা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। গত বছরের যুদ্ধের পর আর্মি রকেট ফোর্স কমান্ড চালু করেছে পাকিস্তান, যা কিনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং শত্রুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জামের নতুন কয়েকটি ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে পাকিস্তান। এর মধ্যে ফাতাহ 3 সুপারসনিক ক্রুজ মিসাইল, ফাতাহ 4 ক্ষেপণাস্ত্র যার পাল্লা 750 কিলোমিটার এবং ফাতাহ 5 যা 1000 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। আগামীর প্রস্তুতি হিসেবে পাকিস্তান তাদের সামরিক বাজেট 20% বাড়িয়ে প্রায় $9 বিলিয়ন উন্নীত করেছে, যার মধ্যে $2.5 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পাকিস্তানকে 40টি J-35A পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলো 2040 সাল পর্যন্ত সচল রাখার জন্য $686 মিলিয়ন আপগ্রেড প্যাকেজ অনুমোদন দিয়েছে। তবে এত কিছুর পরও পাকিস্তানের বড় দুর্বলতার জায়গা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কেননা গত বছরের যুদ্ধে চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের ব্রাক্ষস থামাতে পারেনি, যে কারণে চলতি বছরের মধ্যেই আরো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-19 আনার চেষ্টা করছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের চেয়ে প্রায় 9 গুণ বেশি ভারতের প্রতিরক্ষা বাজেট, যার আকার প্রায় $79 বিলিয়ন। বিশ্লেষকদের মতে দুই দেশের মূল সমস্যাগুলো এখনো রয়ে গেছে। ভারত এখন সীমিত পরিসরে যুদ্ধ চালিয়ে পাকিস্তানের পারমাণবিক হুমকিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। এছাড়া তাদের চাওয়া পাকিস্তান যেন ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেয়। বিপরীতে ভারতের আহ্বানে সাড়া দেওয়া দূরের কথা, সন্ত্রাসবাদের বিষয়টি মানতেই নারাজ ইসলামাবাদ। তাছাড়া সিন্ধু পানি চুক্তিও এখনো চালু হয়নি, যা দুই দেশের মধ্যে এখনো বড় বিরোধের জায়গা, যা হয়তো ভবিষ্যতে আবার নতুন কোনো সংঘাত উস্কে দিতে পারে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণকে আগের যে কোনো সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে ইরান। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মুখবের। রাষ্ট্র নিয়ন্ত্রিত মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের পর বছর ধরে হরমুজ প্রণালীকে অবহেলা করেছে ইরানের ধর্মতান্ত্রিক ও সামরিক প্রশাসন। বাস্তবে এটি পারমাণবিক বোমার সমতুল্য। এমন সম্পদ থাকলে পরিকল্পনা ও সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করা সম্ভব। তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালীতে অর্জিত নিয়ন্ত্রণ কোনোভাবেই ছেড়ে দেবে না ইরান, বরং আইনের মাধ্যমে এই প্রণালীর শাসন ব্যবস্থায় পরিবর্তনের চেষ্টা করবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরফ বলেন, ট্রাম্প ও তার মিত্রদের সাম্প্রতিক আচরণে হরমুজ প্রণালী নিয়ে আমাদের অধিকার ও দৃষ্টিভঙ্গি সুদৃঢ় হয়েছে। এটি নিয়ন্ত্রণে থাকলে যুক্তরাষ্ট্রের আরোপিত যে কোনো নিষেধাজ্ঞা মোকাবিলা ইরানের জন্য সহজ হবে। আমরা নিশ্চিতভাবে আর কোনো নিষেধাজ্ঞার সম্মুখীন হব না। তিনি আরও বলেন, এই জলপথে সব নৌযানের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। এই অঞ্চলের সব দেশের জন্যই এটি লাভজনক হবে। হরমুজ প্রণালীকে উহুদ যুদ্ধের গিরিপথের সঙ্গে তুলনা করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওফোক। 9 মে এক অনুষ্ঠানে চ্যানেলটির উপস্থাপক সৈয়দ হোসেন হোসেইনি বলেন, হরমুজ প্রণালী হল ইরানের উহুদ গিরিপথ, যা পরিত্যক্ত হলে দেশটির পরাজয়ের পথ প্রশস্ত হতে পারে। শত্রুরাও এটি জানেন। বুদ্ধিমান ইরানিরা এই উহুদ গিরিপথ পরিত্যাগ করবেন না, এর নিয়ন্ত্রণের বিষয়েও সতর্ক থাকবেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। যদিও কখনোই হরমুজ বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট আকবর হাশিমি রাফসানজানি। সম্প্রতি তার হরমুজ সংশ্লিষ্ট পুরনো ভিডিও ক্লিপ প্রকাশ করেছে ইরানের একাধিক টেলিভিশন চ্যানেল, যেখানে রাফসানজানি বলেছিলেন, অকারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় না ইরান, কারণ এতে ইরানেরও ক্ষতি হয়। পারস্য উপসাগর আমাদের জন্য ব্যবহার অনুপযোগী হলে অন্যদের জন্য হরমুজ প্রণালী ব্যবহার অনুপযোগী হবে। পারস্য উপসাগর আমাদের জন্য বন্ধ হলে আমরা অন্যদের জন্য হরমুজ বন্ধ করব। এটাই আমাদের নীতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলপথ আর কূটনৈতিক মহল সবখানি যেন এক টান টান উত্তেজনা।
একদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘড়ি ধরে বসে আছেন উত্তরের অপেক্ষায়, অন্যদিকে তেহরান যেন সময় নিয়ে খেলছে। প্রকাশ্যে কঠোর অবস্থান, আড়ালে আবার দর কষাকষির ইঙ্গিত। এই জটিল সমীকরণের মাঝেই আস্থা ফেরানোর লক্ষ্যে হরমুজে নামানো হলো কাতারের এলএনজি ট্যাঙ্কার। প্রশ্ন হলো, তাহলে কি হরমুজ ঘিরে নতুন কোনো সমঝোতার চেষ্টা চলছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেবেছিলেন 8 মের মধ্যেই তেহরান থেকে হা না উত্তর আসবে, কিন্তু 9 মে শেষ হলেও ইরানের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আমেরিকার প্রস্তাবটি বেশ সোজা সাপটা। মার্কিন কর্মসূচি নিয়ে পরে কথা হবে, আগে এই যুদ্ধটা থামুক। কিন্তু ইরান যেন এখানে তাসের পাতা দেখাতে রাজি নয়। হোয়াইট হাউসের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, 9 মে মিয়ামিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক সেরেছেন রুবিও। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে এতে, যদিও বিবৃতিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে সূচনা হয় যুদ্ধের। এরপর থেকে হরমুজে ইরানি জাহাজ চলাচল সীমিত করে তেহরান। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, 8 মে হরমুজ প্রণালী এলাকায় ইরানি বাহিনী ও মার্কিন জাহাজের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরে সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, পরিস্থিতি আপাতত শান্ত হলেও নতুন সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরে প্রবেশের চেষ্টাকালে ইরান সংশ্লিষ্ট 2টি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জাহাজ দুটি চিমনিতে আঘাত করে সেগুলোকে ফিরে যেতে বাধ্য করে মার্কিন যুদ্ধ বিমান। সংঘর্ষ শুধু সমুদ্র পথে সীমাবদ্ধ থাকেনি। 8 মে নতুন করে আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর 3টি ড্রোন রুখে দিয়েছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম নিয়ে ইরান যে মোটেই খুশি নয়, এই হামলা তারই প্রমাণ। এদিকে দুই দেশের নেতারা একে অপরকে বেপরোয়া এবং যুদ্ধবিরতি ভঙ্গকারী হিসেবে গালমন্দ করতেও ছাড়ছে না। এত উত্তেজনার মাঝেও এক অদ্ভুত দৃশ্য দেখা গেল 9 মে। LSEG শিপিং ডেটা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাতারে LNG ভর্তি একটি বিশাল ট্যাঙ্কার। প্রশ্ন হলো, যুদ্ধের মধ্যে জাহাজ চলছে কিভাবে? আসলে কাতার ও পাকিস্তানের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে ইরানের একটি সুনিশ্চিত সবুজ সংকেত এটি। লড়াই শুরুর পর এই প্রথম কোনো কাতারি জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প পাড়ি দিচ্ছেন বেইজিংয়ে। শি জিনপিং এর সঙ্গে দেখা করার আগে ট্রাম্প চান ইরান যুদ্ধের ফয়সালা হোক, কারণ এই যুদ্ধের ফলে তেলের বাজারে আগুন লেগেছে, যা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিচ্ছে। ট্রাম্পের চীন সফর ঠিক আগে তেহরানকে সহায়তাকারী 10টি চীনা ও হংকং এর প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। এদিকে গোপন বোমা ফাটিয়েছে CIA। তাদের দাবি, মার্কিন অবরোধ থাকলেও 4 মাসের মধ্যে অর্থনৈতিক চাপে পড়বে না ইরান। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, এই সংঘাতে ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের কৌশল কতটা কার্যকর? তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। মজার ব্যাপার হলো, এই লড়াইয়ে আমেরিকা খুব একটা সমর্থন পাচ্ছে না। ইতালির জর্জিয়া মেলোনি থেকে শুরু করে জার্মানির ফ্রেডরিক মেটস সবাই যেন দূরত্ব বজায় রাখছেন। রুবি বলেন, কেন কেউ আমাদের পাশে নেই? এরই মধ্যে 9 মে পাহারাদারের ভূমিকা নিতে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ব্রিটেন। হরমুজ প্রণালীতে আপাত দৃষ্টিতে শান্তি বিরাজ করলেও এটি আসলে ঝড়ের আগের পূর্বাভাস কিনা তা নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে কাতারের ট্যাঙ্কার দিয়ে আস্থা তৈরির চেষ্টা, অন্যদিকে নিষেধাজ্ঞার জাল সম্প্রসারণ। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের লড়াই এখন কোন দিকে মোড় নেয় তার উপরই নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন যে কি করে বসেন তা আজকাল তার ঘনিষ্ঠ মিত্ররাও বুঝে উঠতে পারছে না। সকালে এক কথা তো বিকেলেই 180 ডিগ্রি ইউটার্ন। বেমালুম ভুলে যাচ্ছেন নিজের প্রতিশ্রুতি। শক্তির নগ্ন প্রদর্শনী দেখাতেও বেশ সিদ্ধহস্ত ট্রাম্প। পথের কাঁটা সরিয়ে দিতে হেন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এই যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজ ডেরা থেকে তুলে এনেছেন, হত্যা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কিন্তু এরপর কে? অনেকেই ট্রাম্পের পরবর্তী টার্গেট হিসেবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা বলছেন। এ অবস্থায় নিজেকে রক্ষায় কি ভাবছেন কিম?
অল্প সময়ের ব্যবধানে দুটি বড় ঘটনা কিমকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে খামেনিকে হত্যার পর পারমাণবিক নীতিতে আমূল পরিবর্তন এনেছেন কিম। এক্ষেত্রে কেউ যদি কিমকে হত্যার চেষ্টা চালায় কিংবা বিদেশি হামলায় অক্ষত হয়ে পড়ে পিয়ংইয়ং এর সরকার, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। গত 22 মার্চ পিয়ংইয়ং এ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এমন বিধানই সংবিধানে যুক্ত করেছেন কিম। এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের। নতুন আইনেও দেশটির পারমাণবিক অস্ত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক হিসেবে থাকছেন কিম। তবে নেতৃত্বের ওপর হামলা হলে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে সেটাই এবার আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করেছে দেশটি। এ ব্যাপারে সংশোধিত আইনের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি শত্রুপক্ষের হামলার কারণে ঝুঁকির মুখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। উত্তর কোরিয়ার হঠাৎ এমন পারমাণবিক নীতি পরিবর্তনের পেছনে খামেনি সহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহতের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাংকভ। এই অধ্যাপকের ভাষ্য, আগে হয়তো এই ধরনের নীতি ছিল, কিন্তু এবার সেটিকে সংবিধানে যুক্ত করে আরো গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইরানের ঘটনা তাদের সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে দ্রুত হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশকে হত্যা করেছে তা দেখে উত্তর কোরিয়া এখন ভীত। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শেষ হতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় উপলক্ষে মস্কোতে সামরিক কুচকাওয়াজ শেষে এই মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমি মনে করি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হতে চলেছে। যদিও বিজয় দিবসের ভাষণে ইউক্রেন অভিযানকে ন্যায্য যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন পুতিন। একই সঙ্গে ইউক্রেনকে আগ্রাসী করে তুলতে সমর্থন দেওয়ায় ন্যাটো জোটের সমালোচনা করেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, 2022 সালে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে উস্কে দিয়েছিল পশ্চিমারা। সেই যুদ্ধ এখনও চলছে এবং গুরুতর আকার ধারণ করেছে। তিনি আরো বলেন, আমি শুনেছি বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সঙ্গে বৈঠক হতে পারে, সেটি তৃতীয় কোনো দেশে হলেও সম্ভব। তবে এর আগে স্থায়ী শান্তি চুক্তি করতে হবে। অবশ্যই সেটি হবে চূড়ান্ত পদক্ষেপ। পুতিন বলেন, ইউরোপের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই। এই ধরনের আলোচনায় অবশ্যই সহযোগী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড স্ট্রোডারকেই চাই। বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ড্রোন দিয়ে রেড স্কোয়ারে হামলা চালাতে পারে ইউক্রেন, এমন আশঙ্কায় ছিল মস্কো। এমন উদ্বেগের কারণে রাশিয়ার বার্ষিক কুচকাওয়াজে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ছিল না। রুশ সংসদ সদস্য ইয়েভজেনি পোপভ বিবিসিকে জানান, ট্যাঙ্কিগুলো এখন ব্যস্ত। এগুলো রেড স্কোয়াডের চেয়ে যুদ্ধক্ষেত্রেই বেশি প্রয়োজন তাদের। আর ইউক্রেনীয় ড্রোন হামলার হুমকি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। যদিও রাশিয়ার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান শুরুর আগেই মস্কো ও কিয়েভ 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উভয় দেশ থেকে 1000 জন করে বন্দি বিনিময় প্রস্তাবে সম্মতির কথা জানান তিনি। যদিও বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে পুতিন বলেন, বন্দি বিনিময়ের বিষয়ে এখনও ইউক্রেনের কাছ থেকে কোনো খবর পায়নি রাশিয়া। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।